শুরু করছি এখন প্রকাশ, সঙ্গে আছে এজি মাহমুদ। নগর পরিবহন প্রসঙ্গে আজকে মূলত আলাপ করতে চাই। আজকে আমাদের আয়োজনে সঙ্গে আছেন এই মুহূর্তে কাজী জোবায়ের মাসুদ, দপ্তর সম্পাদক, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। সে সঙ্গে রয়েছেন সাইফুন নেওয়াজ, তিনি সহকারী অধ্যাপক, অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট, বুয়েট, এবং রয়েছেন আমাদের সঙ্গে হুমায়ুন রশিদ খলিফা, পরিবহন বিশেষজ্ঞ। তিনজনকে স্বাগত আমাদের এই আজকের আলাপে এবং আজকের আয়োজনে। আলাপটা যেখান থেকে শুরু করতে চাই, যে নগর পরিবহন অনেক আশা প্রত্যাশা দিয়ে শুরু হয়েছিল। ধরা হচ্ছিল যে এটি হয়তো বাস যাত্রী যারা রয়েছেন তাদের জন্য একটি স্বস্তিকর পরিবহন হিসাবে আবির্ভূত হবে, রূপ লাভ করবে। তো প্রথম দফায় যে প্রত্যাশা ছিল, সেটি যে আশা ছিল, সেটি আসলে পূরণ করতে সক্ষম হয়নি নগর পরিবহন। এবার কতটা সফল হবে এই সম্ভাবনা, আলাপটা শুরু করতে চাই হুমায়ুন রশিদ খলিফা আপনাকে দিয়ে। কিছু প্রশ্ন করবেন নাকি আমি আমার এটাই প্রশ্ন, যে ফরমেশনটা বললাম এটার ভিত্তিতে হচ্ছে প্রশ্ন, মানে কতটুকু। জিনিসটা হলো যে আগের যে উদ্যোগটা নেওয়া হয়েছিল সেটা অতটা সফল হয়নি, এখন সফল হবে কি না এটাই মূল প্রশ্ন এখন সবার কাছে। আসলে ব্যাপারটা হলো কি, আমাদের যে প্রস্তাবটা ছিল, প্রস্তাবনাটা আমরা কয়েকজনে মিলে তৈরি করে দিয়েছিলাম, এবং এটা আমরা কিন্তু নতুনভাবে কিছু করিনি। যারা এই বিভিন্ন দেশে যারা বাস সিস্টেমকে এরকম খারাপ অবস্থা থেকে একটা ভালো অবস্থায় নিয়ে গেছে, তারা যে কাজগুলো করেছে আমরা ওই কাজগুলোকেই করতে বলেছি, তবে ওটাকে একটু কাস্টমাইজ করেছি আমাদের দেশের উপযোগিতার সাথে উপযোগী করে। যেমন অনেকে বেশিরভাগ জায়গায় এগুলিকে মানে ইউআই করে বা টেন্ডার করে ফ্র্যাঞ্চাইজি করেছে। তা আমরা বলেছি যে না, এখানে যারা আছে, যেখানে আমরা যখন ক্লাস্টারিং করলাম, ধরেন 8টা রুট দিয়ে একটা রুট বানালাম, আমরা তো 366টা রুট যেটা বিআরটি এর দেওয়া, সেখান থেকে 42টা রুট বলেছি। তো 7-8টা রুট বিআরটি এর লিস্টে 7-8টা রুট মিলে ধরেন একটা রুট হলো। সেটা হলো কীভাবে করেছি সেগুলি আমরা এক্সপ্লেন করেছি ডিটেল, ওটা সময় এখন কম। তো ধরেন 7টা কি 8টা রুট দিয়ে করলাম। তো আমরা বলেছি যে এইখানে যারা মালিক আছে বিআরটি এর ডাটা অনুযায়ী, এবং পরবর্তীকালে এটা ঠিক শুরু করার আগে একটা বেজলাইন সার্ভে করে নিতে হবে, কে মাঠে আছে কে মাঠে নাই, কার কতটুকু স্ট্রাইক আছে, এইটা সার্ভে করে তখন এদেরকে দিয়েই কোম্পানি ফর্ম করা, বাইরে থেকে কাউকে না নিয়ে আসা। মানে এটার পেছনে কারণ কি ছিল? কারণ ছিল এটাই, আমরা তখন থেকে এই জিনিস তখন থেকে আমরা এই জিনিসটা বুঝতেছিলাম যে আমার এখানে ধরেন 10টা বা 8টা বা কোনো জায়গায় 15-20টা অপারেটর চলতেছে একটা রুটে। এখন আমি যদি একটা টেন্ডার করে অন্য একটা কোম্পানিকে নিয়ে এসে বলি যে আপনি এই রুটটা চালান, ওরা কি করবে? ওরা তো ওই জায়গাটা ছাড়বে না, এবং তাই হয়েছে, কিন্তু ছাড়েনি। আমরা ওইভাবে দিয়েছি, মানে পাইলটিং করতে গিয়ে আমরা কিন্তু ওইভাবেই করেছিলাম, পেপারে দেওয়া হয়েছিল আপনারা কে চালাইতে চান, তাদেরকে দেওয়া হয়েছিল, কিন্তু দেখা গেছে যারা আছে তাদেরকে উঠানো যায়নি। পুলিশ অনেক চেষ্টা করেছে। তার মানে একরকম বাধ্য হয়ে আপনারা রেখেছেন? হ্যাঁ, না, কিন্তু আমরা আগে থেকেই কিন্তু ওই প্রস্তাবটাই দিয়েছিলাম যে যারা আছে তাদেরকে দিয়ে কোম্পানি ফর্ম করেন, কোম্পানিকে ফ্র্যাঞ্চাইজি করেন। মানে ফ্র্যাঞ্চাইজি মানে হলো ওই রুটে আর অন্য কেউ ঢুকবে না, তাকে একবারে মানে অ্যাবসলিউট রাইট দিয়ে দেন। এবং আরেকটা বলেছিলাম যে এটাকে যাতে ড্রাইভাররা যাতে ওই যে যেখানে সেখানে না থামায়, কম্পিটিশন না করে, সেজন্য ওর বিজনেস মডেলটাও বলেছিলাম যে আপনি ওই গ্রস কস্ট কন্ট্রাক্টিং ফ্র্যাঞ্চাইজি করবেন। তার মানে হলো সে ফেয়ার নেওয়া বা প্যাসেঞ্জার নেওয়া যেন তার মাথা ঘামাতে না হয়, চিন্তা করতে না হয়, সে যতটুকু চললো সে কিলোমিটার অনুযায়ী বিল নিয়ে চলে যাবে, আর ফেয়ার বক্স কালেকশন করবে অথরিটি বা সরকার। তো এইটাতে হয় কি, আপনার ওই রিস্ক শেয়ারিংটা হয়ে যায়। মানে সরকার যেহেতু ফেয়ার বক্স কালেকশন করবে, কম প্যাসেঞ্জার হলে সে বুঝবে, কিন্তু মালিক তো সে তার নিয়ে চলে যাবে, বিল নিয়ে যাবে কিলোমিটার হিসাবে। এখন ফুল রিস্ক হলো মালিকের কাছে, ওখানে কিন্তু একটু রিস্ক শেয়ারিং হয়। তো সেটা একদিক দিয়ে ভালো। আর কোম্পানির সাথে বাস মালিকদের ঝুঁকিটা সরকারের সাথে সরকার কিছুটা ঝুঁকি নিচ্ছে এই ক্ষেত্রে। এখন তো বাস মালিকদের 100% ঝুঁকি আছে, আর ওই সময় সরকার কিছুটা ঝুঁকি নিচ্ছে। মানে ফেয়ার বক্স কালেকশনের ঝুঁকিটা সরকার নিচ্ছে, প্যাসেঞ্জার কম হলে সেই ঝুঁকিটা সরকারের কাছে। মালিক সেক্ষেত্রে অনেকাংশে নির্ভর থাকবে। হ্যাঁ, নির্ভর থাকবে। সে যে হিসাবে সে কন্ট্রাক্ট নিল ওই হিসাবে সে বিল করবে কিলোমিটার ওয়াইজ। এখন এইটার জন্য তো পিছনে আরও অনেক কর্ম আছে, সেগুলো আমরা ডিটেল করে দিয়েছিলাম যে এই যে অথরিটিটা হবে, অথরিটি কে হবে। আমাদের দেশে যতগুলো আইন আছে, বিশেষ করে ট্রান্সপোর্ট রিলেটেড যে অ্যাক্টস আছে, সেখানে শুধুমাত্র ডিটিসি এর আইনেই বলা আছে সে ফ্র্যাঞ্চাইজি দিতে পারে। আর আমাদের কারো আইনে ধরেন ডিএমপি বলেন, বিআরটিএ বলেন, ডিসিসি বলেন, কারো আইনে ফ্র্যাঞ্চাইজির কোনো অপশন নাই। ওই ডিটিসিএ একটাই শুধু আছে যে সে ফ্র্যাঞ্চাইজি করতে পারে। আচ্ছা, এই জন্য আমরা বলেছি যে ডিটিসিএ এর একটা উইং বাড়াইয়া দিয়া সেটাকে এর অথরিটি করে দেন। আচ্ছা, প্রাথমিক ভিত্তিটুকু শুনলাম।
ফিরবো আবার আপনার কাছে। দর্শক দেখছেন এখন প্রকাশ। ফিরালাম আবারও কাজী সাইফুন নেওয়াজ। যেটা জানতে চাই আপনার কাছ থেকে সেটি হচ্ছে, আমরা প্রাথমিক ভিত্তিটুকু শুনলাম ইসের কাছ থেকে, হুমায়ুন রশিদ খলিফার কাছ থেকে শুনলাম। এখন আপনার কাছে কি মনে হচ্ছে সামগ্রিক বিবেচনায়, মানে প্রথম যখন একটি উদ্যোগ শুরু হয়, নগর পরিবহন যখন প্রথম দফায় শুরু হয়েছিল, তখন আমরা দেখেছিলাম যে বেশ নিয়মকানুন মেনে তারা চলছে, যত্রতত্র তারা বাস থামাচ্ছে না, যাত্রী উঠাচ্ছে না। কিন্তু কিছুদিন যাওয়ার পরই মানে বিষয়গুলো আর আগের মতো থাকেনি, অনেক বিস্তর অভিযোগ আমরা পেয়েছি। এবার যে ফরমেশনে হতে যাচ্ছে, দ্বিতীয় দফায় যখন শুরু হতে যাচ্ছে, আপনার কাছে কি মনে হচ্ছে সফলতার মাত্রা কতটুকু দেখতে পাবো আমরা? আচ্ছা, প্রথমেই যেটা হচ্ছে যে এটা স্বীকার করে নিচ্ছি যে বাস রুট ফ্র্যাঞ্চাইজি যে সিস্টেমটা, এটা খুবই পরীক্ষিত এবং সফল একটা সিস্টেম গণপরিবহনকে শৃঙ্খলিত করার জন্যে। তো এখন কিন্তু আমরা যখন প্রথম পর্যায়ে চালু করলাম, এটা একেবারেই কিন্তু আমি বলবো যে আমরা সফলতা আনতে পারিনি। বরং তাহলে এখন প্রশ্নটা হচ্ছে, যেই ঔষধ সবার জন্য কার্যকর হয় সেটা এখন আমার জন্য হচ্ছে না, তার মানে হয়তো আমি ঠিকমতো মানে প্রি রিকুইজিটগুলো ঠিকমতো করছি না। যেমন এর আগের বার যেটা মানে প্রথম ধাপে যেটা হওয়া উচিত ছিল, যে আমি ফ্র্যাঞ্চাইজি মানেটা কি, কেন আমি করছি, যে আমি যেই একই রুটে আমি যে কোম্পানিকে দিব সেই কোম্পানির বাইরে অন্য কোনো বাস চলবে না। কিন্তু দেখা গেল যে আমরা কোম্পানি ভিত্তিক করলাম, এটা পরীক্ষামূলকভাবে ঘাটারচর থেকে মহৎ পর্যন্ত করলামও, কিন্তু দেখা যাচ্ছে অন্য বাসগুলোও কিন্তু একই রুটে রয়ে গেল। হিউম্যান হলারও চলছে, কাঁচপুর পর্যন্ত হিউম্যান হলারও চলছে। অর্থাৎ মানে কোম্পানির মালিকগুলোরা এসে দেখছে যে আমি নিয়ম মেনে চলতে চাচ্ছি, কিন্তু আরেকজন দেখা যাচ্ছে আমাকে আটকাচ্ছে, যাত্রী শেয়ার হয়ে যাচ্ছে, তাহলে তো আমি কোম্পানিতে এসে কিন্তু তার শেয়ার আগের মানে একই সিস্টেম বদল হয়ে যাচ্ছে। তার মানে এটা তখন ওই কাজটা করা হয়নি বলে দেখা গেল যে ব্যর্থ হলো। শুধু তাই না, এই যানজটের শহরে দেখেন, একটু খেয়াল করে দেখেন তো, বাস মালিকরা, যেই মালিক আপনার চমৎকার লাক্সারিয়াস বাস আপনার ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, অন্য জায়গায় আনছে, সেই মালিক কেন ঢাকা শহরে একটা ভালো বাস নামাচ্ছে না, কেন আসছে না? কারণ সে জানে যে এই শহরে এখন যে সিস্টেম, আমি বিনিয়োগ করে লাভ করতে পারবো না। অথচ দেখেন, এই লাভের পরিবেশটা যদি আমি কোম্পানিকে দিতে পারি, আমি যদি দেখাতে পারি, তাহলে কিন্তু দেখবেন ইনভেস্টের অভাব হবে না। এখন আপনি বাসের দিকে তাকালেই দেখেন কোনো রক্ষণাবেক্ষণ নাই, কিছু নাই। মালিকরা আসলে এখানে ইনভেস্ট আর করতে চায় না, যতটুকু আপনার কোনোভাবে ইনকাম করতে পারে। সমস্যাটা কোথায়? আমি বাসকে যদি রেশনালাইজ করতে চাই, তাকে আমার আলাদা একটা মানে এক লেন দিতে হবে, পর্যাপ্ত ক্ষেত্রে যদি সম্ভব হয়। আমার নন মোটরাইজ ভেহিকেলগুলো যেগুলো রয়েছে, পরীক্ষামূলকভাবে কিছু রাস্তা আমার তুলে ফেলতে হবে। কারণ আমি রিক্সার পেছনে যদি বাসকে চালাতে চাই, ওই বাস কখন ডেস্টিনেশনে যাবে, যদি আমার রিক্সা বারবার থামতে হয় পথে। সো এই প্রি রিকুইজিটগুলো আগে আমাকে ঠিক করতে হবে। তো প্রথমেই হচ্ছে যে আমাকে খুঁজে বের করতে হবে প্রথম ধাপে কেন আমরা অসফল হলাম। এই অসফলতার ব্যাপার থেকে শুরু করে লেসন লার্নটা নিয়ে আমরা, হ্যাঁ ডেফিনেটলি আমি আবারও বলছি, এটা একটা ভালো উদ্যোগ, আমাদের সাকসেস করতেই হবে, হওয়া উচিত। সেকেন্ড ধাপে করার ক্ষেত্রে আমাদের এই সমস্যাগুলোর সমাধান হবে কিনা সেই নিশ্চয় থাকতে হবে। এক, দুই হচ্ছে যে দেখেন, দিন শেষে এখনো পর্যন্ত চালক কিন্তু চাকরিও করে, চালক কিন্তু বিজনেসও করে। চালক কোন রোলটা প্লে করবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ইস্যু সলভ করতে হবে। কারণ আমি এতক্ষণ যা বলছি, আমি তাকে কোম্পানি ভিত্তিক আনবো, আমি রুটে একই রুটে দিয়ে দিব, অন্য রুট অন্য কেউ আসতে পারবে না, এতটুকু সব ঠিক আছে, এতটুকু তো বইয়ের কথা। কিন্তু এখন যেটা হচ্ছে, আমার দেশের একটা সমস্যা হচ্ছে, চালককে কিন্তু আমরা একইভাবে আমি বিজনেসও করাচ্ছি। কীভাবে বিজনেস করাচ্ছি প্রশ্ন আসতে পারে। কারণ মালিককে সে দিনের প্রথমেই 3000 টাকা 2000 টাকা একটা অ্যামাউন্ট দিয়ে সে বাসটা নিয়ে বের হয়, যত ইনকাম করতে পারে সেটা তার। তাহলে চালক বিজনেস করতেছে। এখন চালক যদি বিজনেস করে, তাহলে তো কিন্তু, অথচ বিজনেস করার কথা ছিল মালিকের, ইনভেস্ট তো মালিকের। কিন্তু চালক যখন বিজনেস করছে তখন তো সে তো চাইবেই যে আরেকজনকে ঠেকাতে, আরেকজনকে দ্রুত যাত্রা নিতে। চালককে আমাকে একটা ভালো স্ট্যান্ডার্ড বেতন কাঠামোর আওতায় আনতে পারবো কিনা, এটা এই সিস্টেমে থাকতে হবে, যে আমি চালককে আমি কীভাবে মিনিমাইজ করবো। কারণ আমি দিন শেষে চালকের হাতে যদি আমি সিকিউর করতে না পারি চালককে, সে কিন্তু দেখেন আপনার দেখা যাবে যে হ্যাঁ আমি বাস স্টপে আমি বাস থামাতে হবে, এটা আমি মানলাম, কিন্তু আমি যে প্রতিমধ্যে আরও 10টা তুলবো না, 2টা যাত্রী তুলবো না, এই গ্যারান্টি মানে এই তুলবো না, সেটা চালককেও আমরা আশ্বস্ত করতে হবে। তোমার এটা এই কাজ না করলেও চলবে, মালিককেও তো সিকিউর করতে হবে। কারণ মালিকের কাছ থেকে একটু শুনিতে হবে এটা, এই বিষয়টা। কাজী জুবায়ের মাসুদ, সেটা হচ্ছে এর আগের বার যে সমস্যাগুলো ছিল, কাজী সাইফুন নেওয়াজ ইন্ডিকেট করলেন বিষয়টি, যে চালক কখনো কখনো আসলে ব্যবসায় জড়িয়ে পড়ছে, মালিকের প্রত্যক্ষ ইন্ধনেই।
তো এই বিষয়গুলো এবার বন্ধ হবে কিনা, আর একই রুটে যখন নগর পরিবহন চলছে সেখানে আবার অন্য কোম্পানির বাসও চলছে, সেগুলো তো বাস মালিকরাই করছেন, এই প্রবণতাগুলো বন্ধ হবে কিনা এবার, তাহলেই তো সফলতার কিছুটা আশা করতে পারি আমরা। জি ধন্যবাদ। আমি আমার বক্তব্যের প্রথমেই আমাদের বক্তব্যটা মালিক সমিতির বক্তব্যটা স্পষ্ট করতে চাই যে ডিটিসি এর যে উদ্যোগ, এই উদ্যোগকে আমরা 100% সমর্থন করতে চাই। এই জন্য সমর্থন করতে চাই, আসলে দিন শেষে আমরাও এই শহরের বাসিন্দা, আমরা বাস মালিক, আমরা বাসের শ্রমিক, সবাই কিন্তু এই শহরের বাসিন্দা। আমরা কেন চাবো না আমার এই শহরটা সুন্দর একটি গণপরিবহন ব্যবস্থা তৈরি হোক? অবশ্যই চাবো। ডিটিসি এর যে উদ্যোগ, সেই উদ্যোগকে আমরা সমর্থন করি, কিন্তু আপনারা দেখেছেন যে 2021 সালে ওনারা যে উদ্যোগটা নিয়েছে, ডিসেম্বরে যে উদ্যোগটা, হ্যাঁ, যে উদ্যোগটা নেওয়া হয়েছিল, সেই উদ্যোগটার মধ্যে ওনাদেরই উচিত দেখা আসলে কি কি ত্রুটির কারণে এটা সফলতার মুখ দেখতে পারে নাই। হ্যাঁ, আমি ওনাদেরকে বলবো। আর সেই যে ব্যবস্থাটা নেওয়া হয়েছিল, আপনি দেখবেন সেখানে কিন্তু আমাদের মালিকদের কোনো স্বাধীনতা ছিল না। এটা আপনি কি আপনার এই টেলিভিশনটা যে আপনি চালাচ্ছেন, আপনার এই টেলিভিশনটার উপরে যদি সরকার কোনো কর্তৃত্ব করতে চায়, আপনি কি খুব সহজেই কর্তৃত্বটা দিয়ে দিবেন? নাকি না সরকারের সাথে বার্গেনিং করে আপনার যদি এখানে কোনো সুফল থাকে তাহলেই আপনি তার সাথে অ্যাগ্রিমেন্টে যাবেন। কিন্তু আপনি সরকার যদি আপনাকে ভায়োলেট করে আপনার এই টেলিভিশনটা পরিচালনা করতে চায়, সেক্ষেত্রে কিন্তু আপনি বাদ সাধবেন। তো আমরা ডিটিসিএ আমাদের সাধারণ মালিকদের স্বার্থটা কতটুকু সংরক্ষণ করেছিল, কোন জায়গায় স্বার্থ, মানে হ্যাঁ অবশ্যই আমি আমার বিজনেস, হয়েছে, এটা আমার বিজনেস, আর বিজনেস আমি অবশ্যই আমার স্বার্থ দেখব। আর মানে যেটা একটু যদি পয়েন্ট আউট করে বলেন, হ্যাঁ পয়েন্ট আউট করে বলি, আসলে সমস্যা, আমি একটা কোম্পানি পরিচালনা করি, তো সেই কোম্পানিটা ডিটিসি নিয়ে গেল, গিয়ে ডিটিসি বলতেছে আমি এই কোম্পানিটা পরিচালনা করবো, 21 সালের কথা বলতেছি। এখন কি আসতেছে জানি না, এই সামনে কি আসবে সেটা আমি পরে বলতেছি। তো সেই ক্ষেত্রে আমরা দেখলাম, আমাদের একটা কোম্পানি ট্রান্সসিলভা, তারা গাড়িটা দিতে রাজি হলো, তাদেরকে অনেক কষ্ট করে তখনকার যারা ছিলেন রাজি করিয়েছেন, তারা রাজি করলো, তাদের সাথে জয়েন করা দেওয়া হলো বিআরটিসিকে, তাদের সাথে বিআরটিসিকে জয়েন করে দেওয়া হলো। তাদের কিছু সিদ্ধান্ত ও ডিটিসি নিতে পারছিল না। যেমন একটা কথা বলি, যে আমরা যখন আরও 2007-08 সালে কাউন্টার সার্ভিস চালু করেছিলাম, তখন আমরা 2 শিফটে আমাদের কাউন্টার ম্যানেজার রাখতাম আমাদের এখানে। কেন রাখতাম? যে সাথে একটা শিফট 2টার মধ্যে শেষ হবে, একটা শিফট রাত 8টা পর্যন্ত চলাবে, যাতে সে টিকিটটা সবসময় বিক্রি করতে পারে। ডিটিসি হঠাৎ করে তখন 2021 সালে সিদ্ধান্ত নিল আমরা এক শিফটেই আমাদের কাউন্টার ম্যানেজার থাকবে, এতটা থেকে এতটা পর্যন্ত। সেটা সাফিসিয়েন্ট ছিল না, এই কারণে কিন্তু পর্যায়ক্রমে সেইটা সফলতার মুখটা দেখতে পারেনি। তো এখন বিটিসি যে উদ্যোগ নিয়েছে, আমরাও আমাদের সাধারণ মালিকদের সাথে কথা বলা শুরু করেছি, যদিও উই আর নট ক্লিয়ার নাও যে আসলে ওনারা আমাদেরকে কীভাবে সাপোর্টটা দিতে চান। আমরাও সেটা ক্লিয়ার হওয়ার পরেই আমরা আমাদের সাধারণ যে স্টেক হোল্ডার আছেন তাদের সাথে কথা বলবো, কথা বলে আমরা ডিটিসিকে সহযোগিতা করতে চাই এবং নগরকে সুন্দর একটি গণপরিবহন উপহার দিতে চাই। আচ্ছা, একটি বিরতির সময় হচ্ছে, বিরতির পর ফিরে এসে এই প্রশ্নগুলো জবাব দেওয়ার চেষ্টা করবো। দর্শক, বিরতির পর আবারও ফিরছি এখন প্রকাশে। বিরতির পর আবারও ফিরে এলাম, এখন প্রকাশ্যে আলাপ করছি নগর পরিবহন প্রসঙ্গে। হুমায়ুন রশীদ খলিফা, এবার ফিরছি আপনার কাছে। যে কথাগুলো শুনছিলাম, যে বাস মালিকরা অনেক ক্ষেত্রেই স্বস্তিতে নেই, আসলে যখন যুক্তিগুলো হয়, যেভাবে বলা হয় সেভাবে অনেক শর্ত চাপিয়ে দেওয়া হয়, যে কারণে তারা স্বস্তিতে থাকেন না। এই বিষয়গুলো সমাধানের ক্ষেত্রে আপনারা কি এবার কি ভাবলেন, তাদেরকে কতটা স্বস্তিতে রাখবেন? জি, ধন্যবাদ আপনাকে। আসলে এই বিষয়গুলো মানে প্রকৃতপক্ষে আসার কথা ছিল না। যেভাবে প্রস্তাবনাটা আছে, সে প্রস্তাবনা অনুযায়ী এই সব জিনিসগুলি ওনারাই দেখবেন, কোম্পানি ফরমেশন বা যা কিছু আছে গাড়ির তবে মানে আমাদের মূল প্রস্তাবে যেটা আছে সেখানে শুধু এতটুকুই আছে যে আমরা বলেছি যে প্যাসেঞ্জার সার্ভে করে, এটা মডেলিং করে, একটা কনসালটেন্ট নিয়োগ করে, তার টিওআর আমরা করে দিয়েছিলাম, মডেলিং করে তার মানে ফ্লিট সাইজ বলে দেবে, মানে কতগুলি গাড়ি এই রুটে চলবে এবং তার পিক আওয়ারে কতক্ষণ পর ছাড়বে, হেড অফ টাইম কী হবে, অফ পিক আওয়ারে কী হবে, এগুলি সব ওনাদেরকে বলে দিয়ে সেইভাবে ওনাদের সাথে চুক্তিটা হবে এবং ওই রুটে আর কেউ ঢুকবে না, এইভাবেই চুক্তিটা হবে। তখন ওনারা খুব সুন্দরভাবে এই জিনিসটা চালাতে পারবে। কিন্তু আসলে ওই জায়গায় যেতে বোধহয় আমাদের একটু বেশি সময় লেগে যাচ্ছে আর কি, এটাই হলো কথা। আমাদেরকে বোধহয় আরেকটু তাড়াতাড়ি যেতে পারলে ভালো হতো। আমরা এখনও ওই জায়গাটায় যাব করতেছি আর কি। আচ্ছা, তবে আমরা গেলে কোনো সমস্যা থাকবে না, আচ্ছা আশা করি। ওই যে শর্ত চাপিয়ে দেওয়ার একটা প্রসঙ্গ আমরা শুনলাম। শর্ত আসলে মানে এটা হলো কি, প্রথম দিকে হয়তো
অথরিটি হিসাবে ডিটিসিএ চাইছিল বিষয়টা যেমন তারা যেহেতু সর্বোচ্চ স্টেক হোল্ডার, বড় ধরনের স্টেক হোল্ডার, তারা গাড়ির মালিক সে, তারাই সবকিছু, তো তাদের সুবিধা যেন হয়, তারা যেন এখানে যেন থাকতে চান, সেটিকে আমলে নিয়েই তো আসলে ডিজাইনটা করা উচিত। হ্যাঁ, ওখানে একটা জিনিস সমস্যা ছিল কি, ওখানে যেটা ওই যে উনি একবার বলে গেছেন যে একই রুটে মানে একজন প্রাইভেট অপারেটরকে দেওয়া হয়েছে, আবার বিআরটিসিকেও দেওয়া হয়েছে। এর পরবর্তীকালে আমরা বলেছি এবং বিআরটিসিকে একটা আলাদা রুট দিয়ে দেওয়া হয়েছে। পরে আপনারা বোধহয় এটা জানেন, পরে আরেকটা রুট আমরা বলেছি যে ঠিক আছে বিআরটিসিকে তো দিতেই হবে, সে স্টেট গভর্নমেন্ট অর্গানাইজেশন এবং সেই ইচ্ছা করলে রুট পারমিট সারা গাড়ি চালাতে পারে। এখন আমি রুট বানিয়ে দিলাম, ফ্রাঞ্চাইজি করলাম, বিআরটিসির আইনে কিন্তু তার রুট পারমিট লাগে না, সে আমার রুটের মধ্যে দিয়ে যেখানে ইচ্ছা করলে চালাতে পারে, বাট সেটা করবে না সে। সেজন্য তাকে আমরা পরবর্তীকালে বলেছিলাম যে বিআরটিসিকে একটা রুট দিয়ে দেন, এবং পরবর্তীকালে দেওয়াও হয়েছে একটা রুট। তো ওটাই বোধহয় বেটার অপশন বিআরটিসির জন্য। বিআরটিসিকে তো আমাদের রাখতে হবে সাথে। কিন্তু প্রথম দিকে আমরা যখন দেখেছি, যে শুরুতে বলছিলাম যে বেশ সফলতার সঙ্গে শুরুতে চলে, কিন্তু খানিক দিন পরেই আমরা দেখতে পাই যে যেখানে সেখানে বাস থেমে যায়। এই বিষয়গুলো তদারকির জন্য এই মডেলে না, এখন যেখানে সেখানে যাত্রী ওঠানামা না করে, এটা যেটা বললাম তদারকি কি করবে? হ্যাঁ, যেটা আপনাকে বললাম, যখন আপনি কোম্পানি বেসড হবেন, আপনাকে যখন প্যাসেঞ্জারের জন্য চিন্তা করতে হবে না, আপনি কিলোমিটার হিসাবে বিল নেবেন, আপনার ড্রাইভার তো যেখানে সেখানে থামার দরকার নেই, এবং সে থামবে না তখন, এবং ড্রাইভারকে ভালো বেতন দিতে হবে। আমরা বলেছি কোম্পানির এমপ্লয়ি হবে সে, এবং তার ব্যাপারে ভাড়া ভালোভাবে যেটা ফিক্স করবে, এবং ওই বাংলাদেশের যে আইন আছে 2006-এর যে লেবার ল আছে, সেটা মালিকরা যেন তার সাথে মেনটেন করে। এর চেয়ে বেশি করে আর মালিক আর্থিক সংগতির কথাই বলছেন, ওটা আমরা বলা আছে। জি, দর্শক দেখছেন এখন প্রকাশ। কাজী সাইফুন নেওয়াজ, মানে এই জিনিসটা বন্ধ করার জন্য এই যত্রতত্র বাস থামাটাই তো আসলে এক ধরনের বড় সমস্যা তৈরি করে, যানজট তৈরি করে, মোড়ে মোড়ে যাত্রীদের ভোগান্তিও তৈরি করে। কিন্তু যাত্রী মানসিকতাও এক ধরনের পরিবর্তন আসার প্রয়োজন এক্ষেত্রে, কারণ আমরাই অনেক সময় বাস চালককে বাধ্য করতে চাই, বলতে চাই যে এখানে আমি নামবো, বাস থামাতে হবে, কিংবা চেঁচামেচি করেন, বা অনেক ধরনের সমস্যা। এটা তো যাত্রীদের পক্ষ থেকে একটা গেল। আপনি বলছিলেন যে যদি চালকদের বেতন ভাতা, আর্থিক সঙ্গতি, সুবিধাগুলো বাড়িয়ে দেওয়া হয়, তাহলে তারা হয়তো এই বিষয়গুলো থেকে বের হয়ে আসবেন, যেটাই আপনি আগে বললেন এবং হুমায়ুন রশিদ ভাই ওখানে একটা ইন্ডিকেট করলেন। এখন এটা দুই রকম দিকই রয়েছে, সেই সঙ্গে তদারকির জায়গাটাও তো রয়েছে। এখন এই তদারকিটা শক্তভাবে যদি সড়কে করা যায়, সেটাও তো বাইরের দিক থেকে এক ধরনের সেফটি গার্ড বা প্রোটেকশন হিসাবে কাজ করবে। সেই তদারকিটা কার করা প্রয়োজন? ট্রাফিক কতটুকু ভূমিকা রাখতে পারে? আচ্ছা, আমি একটু জুবাইর ভাই একটা কথা ধরে শুরু করি। উনি কিন্তু বলছেন যে একটা কথা, যে মানে আমাদেরকে কি সুবিধা দেওয়া হবে, ওনাদেরকে কি সুবিধা দেওয়া হবে সেটা কিন্তু ওনারা এখনো ক্লিয়ার না, পরিষ্কার না। এর মাঝে কিন্তু আবার শুনছি যে ডিটিসিএতে আবেদনও করছে অনেক চালকরা এই আসার জন্য। তাহলে দুটো কথাই কিন্তু মানে একটু ভিন্নতা আছে। কারণ আমি যদি বলি যে উনি মালিক সমিতির পক্ষ থেকে বলছেন, অর্থাৎ ওনারা এখনো ক্লিয়ার না, আবার কেউ কেউ আবেদনও করছে। আমার মনে হয় কি ডিটিসিএ ডেফিনেটলি এটা পরিষ্কার করা দরকার যে মালিকদের সাথে, কারণ মালিক যে স্টেক হোল্ডার, ওনাদের সহযোগিতায় কিন্তু এটাকে সাকসেস করবে। সো ওনারা কোন ফর্মেটে চালাবেন, কি কি সুযোগ সুবিধা থাকছে ওনাদের, ডেফিনেটলি এটা ক্লিয়ার করা দরকার ফার্স্ট। দেন হচ্ছে যে আমি আসবো, আমার যখন অপারেশনাল দিক থেকে আসবো তখন সাকসেসটা আমি নিতে পারবো, যদি ওনারা এটাতে নিশ্চিত হন। এখন যে প্রশ্নটা করেন সেটা হচ্ছে, আমরা বলছি যে বাস স্টপেজ ছাড়া যাত্রী ওঠানামা করতে পারবে না। একটু খেয়াল করে দেখেন, মনে করেন একটা বাস যানজটে পড়ে আছে, স্টপেজটা এখনো প্রায় 500 মিটার দূরে, একজন কন্ট্রাক্টরের পক্ষে কি যাত্রী নামতে চায়? যানজট আপনি বসে আছেন, আপনি দেখেন আমাদের ঢাকা শহরে থিওরিটিক্যালি আমরা অনেক কথা বলি যে স্টপেজ ছাড়া ওঠানামা করা যাবে না, এটা থিওরিটিক্যালি আপনি বলছেন। প্র্যাকটিক্যালি চিন্তা করেন, আপনি যানজটেই বসে আছেন, 500 মিটার পরে হচ্ছে বাস স্টপেজ, একজন কন্ট্রাক্টর সুপারভাইজার কতক্ষণ পর্যন্ত একটা যাত্রীকে বলবেন যে আপনি বসেন, আরও 10 মিনিট 15 মিনিট পরে ছাড়লে ডেফিনেটলি তাকে ওই যাত্রী চেষ্টা করবে যে নেমে যাওয়ার জন্য, ওই জায়গাতে হেঁটে চলে যাবে, অথবা অনেকেই চেষ্টা করবে যানজটে ওঠার জন্য। তাহলে কেউ একজন নামার জন্য যখন গেট খুলবে, এটা প্র্যাকটিক্যাল সমস্যা, এটা কিন্তু প্র্যাকটিক্যাল সমস্যা, এটা চিন্তা করতে হবে। এখন এবং বাসে বসে থাকা, আমি যদি যাত্রী হয়ে থাকি, আমি অভিযোগ করব, তখন মানে আপনি চেষ্টা করবেন, তখন হবে কি সার্ভিস তো তাহলে প্রপার হলো না। আমি তাহলে প্যাসেঞ্জার এবং সুপারভাইজারকে আবার মুখোমুখি করে দিচ্ছি। হ্যাঁ, এটা তো তাহলে এই সমস্যাটা সমাধান করার জন্য ডেফিনেটলি আমাকে তাহলে কি কি পলিসি রাখা হচ্ছে, এই ব্যাপারগুলো ক্লিয়ার করার প্রয়োজন। কিছু প্র্যাকটিক্যাল সমস্যা আছে, এটা সব আমরা যে 100% সমাধান করতে পারবো এই বিশৃঙ্খল পরিস্থিতি থেকে, এটা না, কিন্তু এমন কিছু যাতে আমরা না রাখি যেটা কিনা আসলে রুলসটার প্রতি, কারণ ডেভিয়েশন
কিন্তু আস্তে আস্তে হয়, একটা দুটো ডেভিয়েশন হতে হতে কিন্তু যখন দেখা যায় কোনো মনিটরিং নাই তখন কিন্তু আসলে ডেভিয়েশনটা অনেক বড় আকারে চলে আসে। এক, দুই হচ্ছে যে হ্যাঁ আমি টিকেটিং সিস্টেম বা আমি কর্তৃপক্ষ তারা হচ্ছে বাস স্টপেজ করে দিবে, কাউন্টারটা হতে কোম্পানি রাখবে, সেখানে বাস কতক্ষণ, নেক্সট বাসটা কতক্ষণ পরে আছে এটা যাত্রী যেন জানতে পারে আমার কোথায় আছে এখন। কারণ এখন দেখেন আমি কিন্তু উবারে কল করে আমি জানতে পারি যে কোথায় আছে গাড়িটা, আমি অন্য একটা অ্যাপে জানতে পারি আমার গাড়িটা ঠিক কত দূরে আছে, টাইম দেখছে, এইটা যেন যাত্রী জানতে পারে। তাতে হবে কি যাত্রীর অধৈর্য হওয়াটা যেটা যে আসলে আমি কতক্ষণ তার আমরা মেট্রোতে যেমন এখন অনায়াসে জানতে পারি স্টেশনে আসার পর কত মিনিট পর পর ট্রেন ডেফিনেটলি, কারণ আমাদের যানজটের শহর তো, ওই যানজটের শহর তো আমি কিন্তু ওই টাইম হেডওয়ে ধরে কিন্তু আমি করতে পারবো না। কারণ হচ্ছে আমি জানি যে 10 মিনিট পর গাড়ি আসবে, মুখে বলে দিতে পারি, কিন্তু 10 মিনিট 1 ঘন্টা হতে পারে, 1 ঘন্টা হতে পারে, তাই না? তো যাত্রী জানতে হবে যে কোথায় আছে, তখন কিন্তু এই সমস্যাগুলো কিভাবে সমাধান করবে সেটা। এবং মনিটরিংটা যেটা হচ্ছে যে দুই পক্ষের লাগবে, একটা হচ্ছে কর্তৃপক্ষের কাজটা কি, কর্তৃপক্ষ হচ্ছে রুলসগুলো এবং মনিটরিংটা করবে, রুলস রেগুলেশনসের মধ্যে কোম্পানিকে রাখবে। কোম্পানি যদি ডেভিয়েশন, কারণ উনি চেষ্টা করবে ওনার লাভ বেশি করার জন্য, সেক্ষেত্রে উনি যদি মনে করে যে আমি 2টা যাত্রী টিকিট বিল নিয়ে লাভ করতে পারি, তাহলে উনি কিন্তু সেটাই করবে, চালকও করতে পারে, মালিকও করতে পারে। কর্তৃপক্ষের জায়গাটা হচ্ছে যে এটা হচ্ছে কিনা সেটা নিশ্চিত করে, স্টপেজ ছাড়া গাড়ি ওঠানো সেটা নিশ্চিত করা। তিনি কিভাবে নিশ্চিত করতে পারেন, তিনি বলছেন যে সিসিটিভি থাকবে। আসলে সিসিটিভি একটা প্রকল্প কিন্তু কিছুদিন আগে নিয়ে কিন্তু ফেইলও হয়েছে, কারণ সিসিটিভির জন্য আমাদের বাস এখনো কম্পেটিবল না। তো সো এই বাসের স্ট্যান্ডার্ড ঠিক করতে হবে, সিসিটিভি বলি, তারপর হচ্ছে ডে বাই ডে হয়তো আমরা যেটা বলি বাসের ফিটনেসই যেখানে ঠিক থাকে না সেখানে সিসিটিভি না, আমাদের ওয়েদারটা বা এই যে পজ মেশিন কিছু হয় কিন্তু খুব আমরা ঢামাঢোল পিটিয়ে কিন্তু আমরা পজ মেশিন টিকেট, তারপর কোথায় হারিয়ে গেল সেটা, মানে এই যে আমরা উদ্যোগগুলো নিচ্ছি, কারণ প্র্যাকটিক্যাল সমস্যাগুলো আমরা বইয়ের গ্রামাটিক্যালি আমরা কথা বলছি যে এটা হবে, বাট প্র্যাকটিক্যাল কিছু সমস্যার সমাধান না করতে পারলে হবে না। একটা সিসিটিভি নষ্ট হলে ঠিক করবে কে, এই ব্যাপারগুলো মালিকদেরকে আগে ক্লিয়ার করতে হবে। কারণ উনি যেহেতু বলছে যে আমরা ক্লিয়ার না, এখন এই ক্লিয়ার না হলে আবার আমরা উদ্যোগ নিতে পারি, উদ্যোগ নেওয়া কোনো ব্যাপার না, আসবে অনেকেই আসবে, তারপর হচ্ছে যে আবার মানে অনেকে অ্যাপ্লাই করবে। একটা অন্তত রুটে পরীক্ষামূলকভাবে করা উচিত এখনো, আমরা একসাথে সবগুলো না, একটা রুটে যেটা, এবং সেই রুটটার ক্ষেত্রে ডেফিনেটলি যে রুটটা ডিসিপ্লিন ভালো এখনো পর্যন্ত সেরকম রুটে করা উচিত, কারণ ঝামেলার রুটগুলোতে শেষের দিকে যাওয়া উচিত। ওইটাকে পরিকল্পিতভাবে করে ওখানকার সমস্যা সমাধান করে একটাকে সাকসেস দেখাতে পারি, তারপরে বাকিগুলোতে আসবে। আমাদের কি বিরতির সময় হয়ে গিয়েছে, আমরা বিরতির পর ফিরে এসে কাজী জোবায়ের মাসুদ আপনার কাছে আসতে চাই। দর্শক, একটা বিরতির পর আবারও ফিরছি এখন প্রকাশনা। বিরতির পর আবার ফিরে এলাম, এখন প্রকাশের নগর পরিবহন নিয়ে আলাপ করছি। কাজী জোবায়ের মাসুদ আপনার কাছে আসতে চাই, যে বিজনেস মডেল আগে দেয়া হয়েছিল সেখানে যে কোম্পানিটি ছিল তারা কি প্রফিট করতে পেরেছিল কিনা, এবারের দফায় যে বিজনেস মডেল আসতে যাচ্ছে সেটি নিয়ে নিশ্চয়ই আপনাদের ভাবনা রয়েছে, এখনও পরিপূর্ণভাবে প্রস্তাবনা পাননি, যদিও অনেক কোম্পানি 90টির মতো কোম্পানি বলছিলেন। হুমায়ুন ভাই, 90টির মতো কোম্পানি আবেদন করে ফেলেছে, এখনো প্রস্তাবনা পরিষ্কার নয়, 90টির মতো কোম্পানি কেন আবেদন করলো সেটি একটু শুনবো। সেই সঙ্গে এই বিজনেস মডেলে মালিক পক্ষ সন্তুষ্ট থাকবেন কিনা বাস মালিকরা। আচ্ছা, আমি আবেদনটা প্রথমে আসি যে আমাদেরকে যখন আমরা যে 5ই আগস্টের পরে আমরা যখন নতুন লোকরা এখানে আসলাম, তখন ডিটিসি বারবার আমাদেরকে চিঠি দেওয়া দিচ্ছে যে বিগত দিনে যেটা সফল করতে পারেন, সফলতার মুখ দেখে নেই, সেটাকে কিভাবে বাস্তবায়ন করা যায়। আপনারা সন্তুষ্ট হলেই মনে সফল হবে, হ্যাঁ, আমরা অসন্তুষ্ট হলে না, আমরা তো অসন্তুষ্ট হতে চাই না। আমি তো প্রথমেই বলেছি আপনাকে, দিন শেষে আমরা এই নগরের অধিবাসী, আমরা এই কথাতেই সঠিক থাকি। সাইফুন নিয়াজ ভাই কিন্তু বলছিলেন যে বাস মালিকরা কিন্তু সর্বোচ্চ মুনাফাটা আদায় করতে চান, কিন্তু আমরা কিন্তু বাসে কোনো বিনিয়োগ করতে দেখি। প্রতিটা ব্যবসায়ী, যেই বিজনেসম্যান, সেই চায় যে আমি মুনাফাটা, আমার মুনাফাটা আমি বুঝে, সবাই চায়, কিন্তু সবাই কি পারে? সবাই কি পারে মুনাফা নিতে? এখানে কি লাভ লস হইতে পারে না? আমি চাইলেই যে আমারটা মানে পুরোটাই লাভ হবে তা না, আমার তো লস হইতে হচ্ছে, আমার লস হচ্ছে। এবং আমরা কেন এটাকে প্রোভাইড করতে চাই, এখানে চলে আসতে চাই, আমি একটা উদাহরণ দেখি আপনাকে। এই যে লাস্ট অক্টোবর মাস নাগাদ এই 1 মাসে আমাদের ট্রাফিক পুলিশ ডিপার্টমেন্ট ঢাকা শহরে যে মামলা করেছেন, তার পরিমাণ ছিল 14 কোটি টাকা। এই 14 কোটি টাকা না আমাদের পকেট থেকে গেছে। তা আমার যখন নাকি আমি ডিটিসির অধীন হয়ে আমি আমার রুটটা চালাবো, তার যে নীতিমালা আছে, নীতিমালা আমি যখন চালাবো, আমার কিন্তু এই হেডেক থাকবে না, 14 কোটি টাকা হেডেক নেই, আমার হেডেক থাকবে না। আমার কিন্তু ওই যে অ্যাক্সিডেন্ট হলে
অ্যাক্সিডেন্টের যেই কনভারসেশনটা আমাকে দিতে হবে সেটার হেডকটা আমার থাকবে না। আমরা চাই না, এ কথা আসলে ধারণাটা মালিকরা সহযোগিতা করতে চায় না, বারংবার একটা কথা বলা হয়, এটা আমি মোটেও বিশ্বাস করতে চাই না এবং এই আবেদনটা আমার সঠিক নয়। আমরা তাদের সাথে থাকতে চাই, তবে এখনও পর্যন্ত ডিটিসি আমাদেরকে মূল নকশাটা, মূল নীতিমালাটা আমাদের কাছে এখন উপস্থাপন করেন নাই। তারপর তো আমরা শুনলাম যে 90 জনের মতো আবেদন। করেছি, কেন করেছি এটা বলি। আমরা কেন করেছি, আমরা যখন দেখলাম যে ডিটিসি এর লাস্ট 6 ইয়ার্স কোনো রোড পারমিটের কোনো সংস্থা কোনো রোড পারমিট দিতে পারে নাই। রোড পারমিট যে আরটিসি আছেন, আরটিসি কর্তৃপক্ষ কোনো রোড পারমিট দিতে বন্ধ করে রেখেছিল। স্বাভাবিকভাবেই আমাদের অনেক গাড়ি এখন রোড পারমিট বিহীন হয়ে গেছে গিয়ে। 6 বছরে কি রোড গাড়ি নামছে না? তাহলে তারা কি করবে? তারাও অস্থির হয়ে ভাবলো যে ঠিক আছে, তাহলে ডিটিসি এর মাধ্যমেই আমাদের গাড়িগুলিকে পরিচালনা করার জন্য আমরা রোড পারমিট আবেদন করি। আবার কিছু কোম্পানি আছেন, যেহেতু তারা বলেছেন যে কোম্পানির মাধ্যমে আমরা এই প্রজেক্টটাকে বাস্তবায়ন করতে চাই, তারাও এই ডিটিসির কাছে আবেদন করে একটু অগ্রগামী অবস্থায় রইল। তাদের সাথে তো আমাদের একটা বার্গেনিং হবেই। সেই বার্গেনিংয়ের ক্ষেত্রে গিয়ে সফলতার জন্য আমাদের পক্ষ থেকে পজিটিভলি ভূমিকা থাকবে সবসময়। তবে ওনারা আমাদেরকে এখন সেটা দেন নাই। দিলে আরো পরিষ্কার তখন আলাপ অবশ্যই সেটা পরিষ্কার করবে। এবং যে 12 সদস্যের যে কমিটি আছেন, ওই কমিটি মিলেও আমরা তো একবারই সমাজের বাইরের লোক না, আমরা ওই কমিটির যে যাচাই বাছাই হবে সেটা যদি যুক্তিসঙ্গত হয়, সেটা অবশ্যই আমরা আমাদের সাধারণ মালিকদেরকে গ্রহণ করতে বলব। দর্শক দেখছেন এখন প্রকাশ। হুমায়ুন ভাই, প্রস্তাবনা কবে নাগাদ যত দ্রুত দেওয়া যায় ততই তো মনে হচ্ছে মানে তারা সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন? আসলে ওই যে এখন একটা কথা, সেই সঙ্গে আরেকটা প্রশ্ন একটু জুড়ে দিই, সেটি হচ্ছে এই যে আধুনিক যাত্রী সেবার কথা বলা হচ্ছিল, যেটি সাইফুন্নেস বলছিলেন, আমি বাস স্টপে গিয়ে দাঁড়ালাম, আমি যদি জানতে পারি যে 5 মিনিট পরই বাসটা আসবে। আপনাকে এটা আমি বলি, এখন এয়ারে নাই তবুও বলি আমি, যে এটাও আমরা ওই প্রস্তাবনায় দিয়েছি, যেখানে ওই যে আমরা একটা টিওর করে দিয়েছিলাম যে একটা কনসালটেন্ট নিয়োগ করার জন্য। সেখানে আমরা বলে দিয়েছি যে দে শুড ডেভেলপ সফটওয়্যার, যেটা দিয়ে মানুষ তার ঘরে বসে প্রথম দেখবে যে আমি যে যাব ওই ডেস্টিনেশনে যাব, তাহলে আমি কোন বাস স্টপেজে যাব, সেজন্য ওইটা দেখে সেই বাস স্টপেজে যাবে। আপনাদের ওই প্রস্তাবনা কি প্রস্তাব মেনেই তো চলতেছে এখন কাজটা নাকি? সেইটাই তো প্রবলেমটা হচ্ছে, ওই যে কনসালটেন্ট কি করতেছে আমরা জানি না। এই ইস্যুটা তার জন্য আমরা এটা বলে দিয়েছি যে কারণ প্রস্তাবনা কি আমরা আরেকটা কি আরেকটা কি আমাদের প্রস্তাবটাই হলো যে সে একটা লোক ঘরে বসেই যেন সফটওয়্যারে দেখতে পারে যে আমি অমুক জায়গায় যাব, আমাকে কোন বাস স্টপেজে যেতে হবে। দেন আরো একটা জিনিস তার দেখতে হবে যে আমার কোনো ট্রান্সফার আছে কিনা। না, আচ্ছা, এখানে একটা পয়েন্ট আপনাকে ধরাই। তার মানে কিন্তু দুটো ইস্যু আসছে। একটা হচ্ছে যিনি প্রস্তাব দিচ্ছেন উনিও জানেন না কোন প্রস্তাবে ধরতেছে। এক্স্যাক্টলি, যিনি স্টেক হোল্ডার উনিও ক্লিয়ার না যে এটাই আমি বলতে চাচ্ছি। এর মাঝে আবেদন, এখন আবেদনটাকে আপনি পয়েন্টটা ধরতে পারছেন না? গাড়ি চলে যায় কেন? পারমিট নাই, ওরা আবেদন করছে। আবেদন করছে রুট পারমিট আছে, তারাও করছে রুট পারমিট। যারা কোম্পানি তারা চিন্তা করছে ঠিক আছে আমি আবেদন করে, যেহেতু ওনারা চাচ্ছে আমাদের কাছে আগে, ওটা হলো যাদের এখন রুট পারমিট নাই এরকমরাও আবেদন করেছে, এবং যাদের রুট পারমিট আছে তারা আবেদন করেছে। কেন? ওনারা তো চাচ্ছে আগায় থাকি, আমরা আগায় থাকি, পরে তো ওনাদের সাথে আমরা বসবো। আমাদের প্রস্তাবটা ছিল আপনার আগানোর পিছনের ব্যাপার না, যে যেখানে আছেন সেখানেই পাবেন, এটাই আমাদের প্রস্তাব হওয়া উচিত। আগে আপনারা বুঝবেন সিস্টেম হবে, একটা ক্রাইটেরিয়া হবে, কি কি ক্রাইটেরিয়া থাকবে। আমরা প্রস্তাবটা ছিল আপনি যেখানে আছেন আপনি সেখানে পাবেনই, এটাই ছিল। তাহলে আমরা মানে আধুনিক সেবাটা পাবো সেই ব্যবস্থাই করা হচ্ছে। বাসের চাকা থাকতে হবে, 4টা ইঞ্জিন থাকতে হবে, সুন্দর থাকতে হবে, এগুলা থেকে তারপর এখন যদি সবাই আবেদন করে, কারো হয়তো এটা নাই, বাসের ব্রেক কাজ করে না, কারো ওয়াইপার নাই, এখানে তো যে কমিটি যাচাই করে বাধ্য হবে, 90 জন এগুলো যাচাই বাছাই করে 90 জন পাবে তা না, ওগুলো যাচাই বাছাই ইচ্ছা করলে ওটা বাতিল করতে আর পারে। এখন আমাদের তো মূল যে জায়গাটা, সে জায়গায় আমরা যাওয়ার মানে বেশ দূরে আছি। হয় কি আমাদের যে প্রস্তাব 3.5 পাইতে হবে। আচ্ছা, আমাদের বোধহয় একটি বিরতি নিয়ে ফেরত আসতে হবে মনে হয়। কোনো অসুবিধা নেই, তারপর ফেরত দর্শক বিরতির পর আবারও ফিরছি এখন প্রকাশ। দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম। এখন প্রকাশ্যে নগর পরিবহন নিয়ে আলাপ করছি। আমরা একটু শুনতে চাই হুমায়ুন রশিদ খলিফা, সেটি খুব স্বল্প সময়ের মধ্যে, যে আধুনিকায়নের কথা যেটি বলা হচ্ছে যে র্যাপিড পাস ব্যবহার করা যাবে, এখানে সিসিটিভি ক্যামেরা বা এখানে ডিটেকশন করা যাবে বাসের অবস্থান কোথায়, এই বিনিয়োগটা কারা করবে? কোম্পানি করবে নাকি শুরুতে বাস মালিকদের? না, এখানে সরি জি আমরা শুনি। না, ঠিক আছে না, এখানে বিনিয়োগের ব্যাপার যেটা আছে সেটা যেমন আপনার বাস কন্ট্রোল সেন্টার এগুলি সরকার বা অথরিটি করবে, আর বাসটা যেখানে বাসের ভিতরে যে বিনিয়োগটা আছে সেটা মালিকরা করবে, এবং সেখানে খুব বেশি বড় বিনিয়োগ না, বড় বিনিয়োগটা ওখানেই, যে একটা কন্ট্রোল সেন্টার বা ম্যানেজমেন্ট সেন্টার তাকে করতে হবে অথরিটিকে, ওখানে বড় বিনিয়োগ হবে। আচ্ছা, সেখানে এই ধরনের বিনিয়োগের ব্যাপারে আপনারা কি ভাবছেন?
না আমরা তো আসলে মানে একটা সময় যে মডেল আমরা যেটা শুনলাম সেই মডেল অনুযায়ী তো একটা সময় গিয়ে আর ব্যক্তি মালিকানায় বাস থাকছে না, কোম্পানির অধীনে চলে যাচ্ছে। মানে এখন তো ব্যক্তি মালিকানায় বাস, এখনো ব্যক্তি মালিকানা আছে। আসলে কোম্পানিতে আসার জন্য কতদিন সময় অপেক্ষা করতে হবে আমি জানি না। আসলে এটা বাস্তবতা আসলে কতটুকু ফিজিবল এটাও আমাদেরকে দেখতে হবে। আমরা পজ মেশিনের কথাটা বলি, এই বিগত 1 বছর 1.5 বছর আগে আমরা পজ মেশিনের একটা উদ্যোগ না হলো। সেটা তো আপনাদের খরচে কি হয়েছিল সেটা? হ্যাঁ আমাদের খরচ, আপনাদের নিজস্ব আমাদের খরচ হয়েছে। প্রতি কোম্পানিতে আমরা ইন অ্যাভারেজ 3 থেকে 4 লক্ষ টাকা মাসে বিল করা হতো এই পজ মেশিনের জন্য। কিন্তু আপনি দেখেন এই যে পজ মেশিনটা আমাদেরকে দিয়ে দেওয়া হলো, আমার একটা স্বল্প শিক্ষিত সুপারভাইজারের কাছে পজ মেশিনটা থাকে, কত পার্সেন্ট সুপারভাইজার পজ মেশিনটা ডিল করতে পারে, মেশিনটা অপারেট করতে পারে, সেটা চিন্তা না করে আমরা পজ মেশিনটা দিয়ে দিলাম। আমাদেরকে বাধ্য করা হলো পজ মেশিনটা দিয়ে দিতে হবে, আমরাও দিয়ে দিলাম ওকে। আমরা চাইলাম যে আসলে নগরটা সুন্দর হোক, মানুষ যাত্রী একটা সিকিউরড ফেয়ারটা তার ফেয়ারটা সিকিউরভাবে জানতে পারলো যে আমি এত টাকা দিলাম, এত টাকার টিকিটটা পেলাম। কিন্তু এই পজ মেশিনটা আসলে কি আমরা শেষমেশ কার্যকর করতে পারছি? পারি নাই। কেন পারি নাই? যে আসলে আমরা যাদেরকে যে সুপারভাইজারদেরকে দিয়ে এটা চালাই, এই পজ মেশিনটা চালাই, তারা অপারেটর হিসাবে তো আসলে তারা খুব দক্ষ না। কিন্তু তাদেরকে দক্ষ না করে আমরা তাদেরকে একটা মেশিন দিয়ে দিলাম। এই মেশিনটা একটা মূল্য আছে, সেই মূল্যটা আমরা পে করেছি। এটা একটা মান্থলি রেন্ট আছে, সেটা আমরা পে করেছি। আমাদের থেকে টাকা নিয়ে যাওয়া হলো, কিন্তু মডেলটা কিন্তু বাস্তবায়ন হলো না। হুমায়ুন রশিদ, সেটা হচ্ছে আমরা দেখলাম যে আধুনিক প্রযুক্তির সমন্বয় একবার ঘটানোর চেষ্টা করা হলো, কিন্তু সেটা টেকসই হলো না। সেটা এখন জিনিসটা হলো যে আমরা সেজন্যই চাচ্ছি যে এটা একবারে হুট করে না করে ফেলতে, স্টেজ বা মানে স্টেজে মানে ভাগ ভাগ করে করার জন্য। এবং সেই জিনিসটাই আমরা যে মানে ইমপ্লিমেন্টেশনের জন্য একটা কনসালটেন্ট নিয়োগের জন্য রিকমেন্ড করেছিলাম আমরা, এবং টিওআরও করে দিয়েছিলাম যে আমরা বলেছিলাম এটা হবে ইমপ্লিমেন্টেশন কনসালটেন্ট। সেই ইমপ্লিমেন্টেশনের জন্য কি কি দরকার, কিভাবে করা দরকার, যেমন ফর এক্সাম্পল কিছু মডেলের কথা তো আমরা দেখি, আমরা যেমন ঢাকা চাকার কথা শুনলাম, গুলশান চাকা, সেই মডেলগুলো তো চলছে মানে দিনের পর দিন। সেখানে যাত্রী সেবার মানও বেশ উন্নত বলতে চাই। হ্যাঁ, ওটা হলো কি আপনার ওখানে তো অন্য পরিবহন আসতেছে না ওই রাস্তায়, মোটামুটি সে তার মতো করে ওই ফ্রাঞ্চাইজি, ওখানে কিন্তু ফ্রাঞ্চাইজি হচ্ছে। তো এখানেও যদি ওরকম আপনি ফ্রাঞ্চাইজি করে দিতে পারেন তাহলে অবশ্যই এটা সাকসেসফুল হবে। এটা দুনিয়াতে সব জায়গায় এই মডেলটাকেই প্র্যাকটিস করা হয়েছে। এবং আমরা যখন কাজ করতেছিলাম তখন ওয়ার্ল্ড ব্যাংক একটা নলেজ শেয়ারিং ওয়ার্কশপ করেছিল আমাদের জন্য। হ্যাঁ, শেরাটনে তারা ইন্ডিয়া থেকে লোক নিয়ে এসেছিলো, কোরিয়া থেকে লোক নিয়ে এসেছিলো, আর সাউথ আমেরিকার 2টা দেশ থেকে লোক নিয়ে এসেছিলো, যেখানে এই বাস রুট রেশনালাইজেশন হয়েছে। আমাদের মতো অবস্থা ছিল বা আমাদের চেয়ে খারাপ অবস্থা ছিল কোরিয়ায়। ওগুলো ওনারা দেখিয়েছেন আমাদেরকে, দেখে তারপরে আমাদেরকে কিছু সাজেশনও দিয়েছিলেন ওনারা। সেই অনুযায়ী আমরা আবার প্রস্তাব আমাদের একটু রিভাইসও করেছি। এটা হওয়ার কথা আর কি, না হওয়ার কোনো কারণ নেই, এটা পরীক্ষিত। কাজী সাইফুন নেওয়াজ, মানে একই শহরে আমরা মানে 2 রকম মডেল দেখছি, মানে যেখানে অভিজাত এলাকা সেখানে খুব দারুণ সার্ভিস দেখছি, কিন্তু তার বাইরে যখন আমরা আসছি তখন আবার মানে মানসম্মত সেবা পাচ্ছি না। এবং সেই সঙ্গে যে প্রসঙ্গটা সেটা হচ্ছে প্রযুক্তির সমন্বয় ঘটানোর চেষ্টা করা হয়েছিল, উদ্যোগ নেওয়া হয়েছিল, সেটি টেকসই হয়নি। সেটির জন্য আসলে পরামর্শ কি থাকবে? যে আমরা প্রযুক্তি নিলাম, উন্নত করার চেষ্টা করলাম, কয়েক মাস চললো, তারপর গিয়ে সেটা আর টেকসই হলো না। টেকসই যেন হয়। আচ্ছা, প্রযুক্তির ব্যাপারটা আসে যে পজ মেশিন বলেন, কোনো ক্ষেত্রে সিসিটিভিও লাগানো কিন্তু হয়েছিল অনেক বাসে। কেন? কারণ কি নেওয়াটা খুব লুক্রেটিভ, এগুলো আর বলাটা খুব সহজ, মিডিয়া কাভারেজ ভালো পাওয়া যায়, কিন্তু যেটা হচ্ছে কি ওই যে পরের চিন্তাটা করা হয় না। ধরেন একটা পজ মেশিন যদি চার্জ কখনো নষ্ট হয়ে যায়, কখনো যদি সমস্যা হয়, কোথায় চার্জ দিব, কোথায় এটাকে আমি, তারপর আমার যদি কাগজটা শেষ হয়ে যায় তাহলে এটা আমি কোথায় পাবো? তারপরে এই যে যখন হিজিবিজি অনেক মানুষ উঠে যাবে তখন মানে আমি কি পজ মেশিনটা সামলাবো নাকি ভাড়া নিব, এই ব্যাপারগুলো কিন্তু একটা বড় সমস্যা। দেন হচ্ছে আমাদের ওয়েদারটা একটু দেখেন, প্রচণ্ড গরম থাকে। আমি সিসিটিভিটা কিন্তু যদি কখনো নষ্ট হয়ে যায় দ্রুত এটা সমস্যা হতে পারে। এই সমস্যার সমাধান করবে কে? এখন যেমন হচ্ছে যে এই সিস্টেমে জিপিএস মেশিন লাগানো, জিপিএস ট্র্যাকার লাগানো হবে প্রত্যেকটা আমার গাড়িতে, আমি দেখতে পারবো, খুব ভালো। তো এগুলোর রক্ষণাবেক্ষণটা কে করবে এবং কিভাবে করবে সেই ব্যাপারটাই আমাদের মানে 100% মানে ওই লেসন লার্ন থেকে নিতে হবে যেন আমরা এই সিস্টেমটা কাজ করা। এবং সেই সঙ্গে আমরা যেটা বুঝলাম যে যেহেতু বাসগুলো চলে যাচ্ছে কোম্পানির আন্ডারে, বাস মালিকদের তেমন একটা কিছু করার থাকছে না রেভিনিউ শেয়ারিং ছাড়া, তখন আর দায়িত্ব খুব একটা বেশি থাকছে না। তাহলে তো কোম্পানির উপরে দায় আসছে। এখানে কোম্পানিতে আসার জন্য কিন্তু একটা চেকলিস্ট থাকতে হবে। তো আমার যে কোন কোয়ালিটির আমি নিব, আমি কি যেমন ফর ইনস্ট্যান্স আমরা তো ইউনিভার্সিটি ভর্তি হতে গেলে একটা ক্রাইটেরিয়া থাকে যে মিনিমাম এত পেতে হবে, অন্যান্য বাংলায় কত, ইংলিশে কতটা পেতে হবে, তাই না? তো সেরকম যে কেউ আমরা আবেদন করে দিলাম আর বাস, সেই লক্ষ্যচক্র বাস, ডেফিনেটলি সেটা তো এই কোম্পানির লক্ষ্য না। লক্ষ্য হচ্ছে মানসম্মত সার্ভিস দেওয়া। সেটার জন্য হচ্ছে যে প্রথমেই আমার চেকলিস্ট থাকতে হবে কি কি আমার বাসের কোয়ালিটি কিরকম থাকতে হবে, আমার
মানে আমি যে বাসটা আনতেছি সেটা কি আবার কম্পেটিবল কিনা, এই সমস্ত কিছু যাচাই বাছাই করে, এবং তারা কি চালককে নিয়োগপত্র দিয়েছে কিনা, চালক আছে কিনা, কারণ নিয়োগপত্র কিন্তু এখনো কিন্তু কাগজে কলমে আমাদের প্রত্যেকটাতে বিআরটিকে জমা দিতে হয়, কিন্তু আসলে কেউ নিয়োগপত্র অনুসারে চালায় না। তো সেই জায়গা থেকে সেগুলো অ্যাড্রেস করেই তো আমার আসলে কাউকে একটা রুট দিতে হবে। শুধু তাই না, এবার তো আমি রুট দিলাম, এই রুটে যাতে মালিক কে সুবিধা দেওয়া, লাভ করতে পারে সেই ব্যবস্থা করতে হবে। কিভাবে আমি আলাদা একটা রুট, আলাদা একটা লেন আমি দিতে পারি কিনা, সেই রুট থেকে আমি ওই যদি ওই রিক্সা হজবরল করে রেখে দেই আর বলি যে আপনি এসে ইনভেস্ট করেন, এই সিস্টেম বেশি দিন কিন্তু আমরা টেকাতে পারবো না। তাই অন্তত একটা রুটে পরীক্ষণভাবে করতে হবে, প্রযুক্তিগত ডেফিনেটলি আমরা প্রযুক্তির সহায়তা আমাদের নিব এবং নিতেই হবে। সেটা মালিকদেরও কিন্তু এখানে লাভ, মালিকরাও কিন্তু তাদের একটা সিকিউরিটি থাকতে হবে। তো তারা যেমন প্রযুক্তির সহায়তা নিয়ে সিকিউর হতে পারে, চাইলে কিন্তু তারা হচ্ছে যে একজন, দুইজন, তিনজন সুপারভাইজার রেখে কিন্তু দেখতে পারে যে কোনো ধরনের অ্যানামলিস হচ্ছে কিনা। তো এই কাজগুলো আমাদের 100% যদি আমি রাখতে পারি, করতে পারি, আমি মনে করি যে একটা ভালো একটা মানে ডেফিনেটলি এই পদ্ধতিটা ভালো। শুধুমাত্র আমরা অপারেশনে গিয়ে আমরা ব্যর্থ হচ্ছি, কারণ হচ্ছে আমরা পরের ধাপে কি কি করব, প্র্যাকটিক্যাল সমস্যাগুলোকে আমরা আসলে চিহ্নিত করি না। কারণ সব সমস্যার সমাধান তার বইতে লেখা নাই, সেগুলো কিন্তু আমরা কিভাবে অ্যাড্রেস করব সেগুলো আমাদের 100% আমাদের অ্যাকুরেট থাকতে হবে। এবং অবশ্যই মানে আমি একটা বাস থামবে, বাস স্টপেজগুলো যদি কিছুদিন পরে এমন হয়ে যায় যে আমার ধরেন এটা হয়, চালকদের যাত্রীদের একটা সচেতনতার ব্যাপার রয়েছে, যাত্রী করে কি আগে সিট পাওয়ার জন্য 110 পা একটু আগে চলে যায় বাস স্টপেজ থেকে, তার একজন যাত্রী তো সে তো আর বোকা হতে চায় না, সেও আরো 20 পা আগে চলে যায়। ফলে দেখা যায় পুরো যাত্রী সহই কিন্তু যখন বাস স্টপেজ এবং যাত্রী ছাউনি বেদখল হয়ে যায়, তখন যাত্রীরা সেখানে বসারও জায়গা পান না, এই যে দোকান করে ফেলে, আরেক জায়গায় যান, ময়লা হয়ে যায়, সরে যায়। সেটি ভিন্ন আলাপ, সেটি নিয়ে সাইফুন নাজ আরো একদিন বিস্তারিত আলাপের সুযোগ হবে যে এই বেদখল হয়ে যাওয়ার কারণে কিভাবে সরে যায় বাস। আর সামনের দিনে যেহেতু এই প্রজেক্ট রান করবে, সামনে আসবে আরো বিস্তর আলাপের সুযোগ রয়েছে। আজকে সময় শেষ করতে হচ্ছে আজকের আয়োজন। দর্শক শেষ করছি এখন। প্রকাশ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।